শিক্ষার্থীরা ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ অভিকর্ষ নিয়ে, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। চলো শুরু করা যাক। অসীম মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের ভাবনা সে প্রাচীনকাল থেকে। গ্রিক দার্শনিক টলেমি ধারণা করতেন, একজন গ্রিক দার্শনিক টলেমি ধারণা করতেন যে পৃথিবীকে কেন্দ্রে রেখে প্রথমে, এখন তো সূর্য কেন্দ্রে আছে, তখন টলেমি ধারণা করতেন পৃথিবীকে কেন্দ্রে রেখে সূর্য, চন্দ্র ও অন্যান্য গ্রহ উপগ্রহগুলো বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করছে। এখন যেমন সূর্যকে কেন্দ্র রেখে বিভিন্ন গ্রহগুলো প্রদক্ষিণ করছে, তেমনিভাবে তখনকার ধারণা ছিল যে তোমরা মনে করো পৃথিবীকে কেন্দ্র রেখে সূর্য, অন্যান্য গ্রহ উপগ্রহগুলো কি পৃথিবীর চারিদিকে ঘুরত। আচ্ছা, এই কথাগুলি গেল। এখন এটা ছিল যে তোমার পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই কথাটা বহাল ছিল। এখন 16 শতাব্দীতে এসে আরেকজন বিজ্ঞানী কোপারনিকাস ধারণা দেন যে সূর্যকে মহাশূন্যের একটি স্থানে স্থির রেখে পৃথিবী নিয়মিত প্রদক্ষিণ করছে। মানে এটা হচ্ছে সূর্যকে একটা স্থানে স্থির রেখে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোকে প্রদক্ষিণ করছে। এটা হচ্ছে কোপারনিকাস ধারণা করেছেন এবং যেটা এখনো পর্যন্ত সত্যি হয়ে এসেছে। তারপর দেখো 1609 সালে সূর্যের চারপাশে গ্রহগুলো প্রদক্ষিণ সম্পর্কে কেপলার তিনটি সূত্র প্রদান করেন। আচ্ছা, এছাড়াও 1559 সালে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর গতি নিয়ে গবেষণা সূত্র প্রদান করেন এবং 1687 সালে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ অভিকর্ষ বল আবিষ্কার করেন এবং গ্রহ উপগ্রহের আবর্তনের কারণ ব্যাখ্যা করেন। আমরা এই অধ্যায়ে আলোচনা করব মহাকর্ষ বিভব, অভিকর্ষ ত্বরণ, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ ইত্যাদি সম্পর্কে আলোচনা করব এবং তোমরা এগুলো সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, এখন আলোচনা করব গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র নিয়ে। দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রে যে চিত্রটা দেখতে পাচ্ছ, একজন বিজ্ঞানী হচ্ছেন টলেমি বিজ্ঞানী, যেটা তোমাদেরকে বলেছি পৃথিবীর কেন্দ্র রেখে অন্য গ্রহ, উপগ্রহ এবং সূর্য চারিদিকে ঘুরছে। আর আরেকটি চিত্র হচ্ছে তোমাদের সাথে কোপারনিকাস, যেটা বলেছে যে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘুরছে এবং যেটা এখনো পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। আচ্ছা, তাহলে দেখো সৌরজগৎ সম্পর্কে প্রাচীনকালে গ্রিক দার্শনিক ধারণা করতেন যে, যেটা তোমাদেরকে বলেছি পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, পৃথিবীকে কেন্দ্র করে কি করছে সূর্য এবং গ্রহ উপগ্রহগুলো ঘোরাফেরা করছে। আচ্ছা, এখন দেখো বিজ্ঞানী কোপারনিকাস পরবর্তীতে এই ধারণা মিথ্যা প্রমাণ করেন। তিনি বলেছেন যে সূর্যের চারিদিকে পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘুরছে এবং এই তত্ত্ব বিশ্লেষণ করে 20 বছর পর সহকারী একজন বিজ্ঞানী জোহান কেপলার 1609 সালে গ্রহের গতি সম্পর্কে 3টি সূত্র প্রদান করেন। এগুলো হচ্ছে গ্রহ গতি সংক্রান্ত কেপলারের সূত্র। এগুলো হচ্ছে কি গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের এটা হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রের একটা চিত্র। কেপলারের সূত্র 3টি: প্রথম সূত্র, তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্রে কি বলেছে কেপলার? প্রথম সূত্রটা হচ্ছে কি কক্ষের সূত্র। কক্ষের সূত্রে কি বলেছে? প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে, মানে সূর্যকে একটি কেন্দ্র রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। কীভাবে ঘুরে? উপবৃত্তাকার পথে ঘোরে, বা ডিমের আকৃতির একটা পথ নিয়ে কি ঘুরে। আচ্ছা,
চিত্রে দেখো এ বি সি ডি একটি উপবৃত্তাকার কক্ষপথ। এটা ঠিক বৃত্তাকার না, ঠিক ডিমের মতো একটি উপবৃত্তাকার কক্ষপথ। এফ এবং এফ প্রাইম হচ্ছে এই উপবৃত্তের দুটি ফোকাস। কেপলারের প্রথম সূত্র অনুসারে সূর্য এই ফোকাস দুটি যে কোনো একটিতে থাকবে। সূর্য এখানে থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, এবং গ্রহগুলো এই উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে কি করে ঘুরবে। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে কি? ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রে কি বলেছে? গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ধরা যাক যদি সূর্যটি এখানে এফ ফোকাসে যদি সূর্যটা অবস্থিত হয়, কোনো গ্রহ যদি কক্ষপথের এই অবস্থানে থাকে, হ্যাঁ, ধরো একটা কক্ষপথ, এই কক্ষপথের একটা অবস্থান হচ্ছে এ, এই অবস্থানে থাকে, এই অবস্থান থেকে যদি বি অবস্থানে আসতে যদি টি সময় লাগে, তাহলে এখানে সূত্র অনুসারে সি অবস্থান থেকে ডি অবস্থানে যেতে ঠিক একই সময় লাগবে। হ্যাঁ, সি অবস্থান থেকে ডি অবস্থানে যেতে একই সময় লাগবে। কেপলারের এই সূত্র অনুসারে বা দ্বিতীয় সূত্র অনুসারে এ এফ বি ক্ষেত্রফল সি এফ ডি এর ক্ষেত্রফল সমান হবে। যেহেতু এদের ক্ষেত্রফল সমান, সেহেতু এদের সময়টা কি লাগতেছে? একই লাগছে, সময়টা একই লাগবে। তাহলে আমরা আবার কি বলবো? আবার ক্ষেত্রফলের সূত্রটা কি বলবো? গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সময়টা কি হবে? সমান হবে। এখানেও 5 ঘন্টা লাগলে এখানে কি লাগবে? 5 ঘন্টা লাগবে, যেহেতু এদের কি হবে? সমান ক্ষেত্রফল। এখন আসা যাক তৃতীয় সূত্র, আবর্তনকালের সূত্র। আচ্ছা, আবর্তনকালের সূত্রটা কি? সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গটা কি হবে? এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এখানে তো কথাটা তোমরা কিছুই বুঝো নাই। সেমি মেজর এক্সিস, অর্ধপরাক্ষ হচ্ছে সেমি মেজর এক্সিস। এখন দেখো এই সেমি মেজর এক্সিসের বা কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তোমরা একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবে। গ্রহগুলো উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। হ্যাঁ, ধরা যাক কোনো গ্রহের কক্ষপথের অর্ধপরাক্ষ হচ্ছে কি স্মল এ, এবং ওই গ্রহের সূর্যের একবার প্রদক্ষিণ করতেই টি সময় লাগে। তাহলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে কি হবে? এখানে দেখো টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। গ্রহগুলোর কক্ষপথের অর্ধপরাক্ষ, মানে কক্ষপথের অর্ধপরাক্ষটা হচ্ছে তোমার যে কক্ষপথকে ভাগ করলে যে হিসাবটা পাওয়া যায়, সেই হিসাবটা, একটা কক্ষপথকে ভাগ করলে যে হিসাবটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি? অর্ধপরাক্ষ। ঠিক আছে। এখন দেখো কক্ষপথকে অনেকগুলো ভাগে বিভক্ত করা যাক, A1, A2, A3। তাহলে আবর্তনকালটা যদি আমরা T1, T2, ওই অর্ধপরাক্ষের আবর্তনকাল A1 অবস্থান ধরা যাক, এটা একটা কক্ষপথ, ধর এখান থেকে এতটুকু আসতে বা এখান থেকে এতটুকু আসতে একটা অর্ধপরাক্ষের এ থেকে বিতে আসতে T1 সময় যদি আবর্তনকাল যদি T1 হয়, আর A2 হলে T2 হবে, A3 হলে T3 হবে, সেই হিসেবে সূত্র অনুসারে কী লেখা যায়? T1 স্কয়ার ডিভাইড বাই A1 কিউব, T2 স্কয়ার ডিভাইড বাই A2 কিউব, এবং T3 স্কয়ার ডিভাইড বাই A3 কিউব। এটা হচ্ছে আবর্তনকালের তৃতীয় সূত্র। আবর্তনকালের কি? তৃতীয় সূত্র। এখন আসা যাক মহাকর্ষটা কি? মহাকর্ষটা হচ্ছে সূর্যের চারপাশে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন
সূর্যের চারপাশে গ্রহগুলোর ঘূর্ণন গতি সূত্রাবলী ক্যাপলার নির্ধারণ করেছেন। হ্যাঁ, কিন্তু কী ধরনের বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে সে সম্পর্কে ক্যাপলার কোনো ধারণা দেয়নি। এই গ্রহগুলো ঘুরতে এক ধরনের বল লাগে না? এই গ্রহগুলো যে সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কতগুলো অবস্থানে নির্দিষ্ট কোনো কক্ষপথে ঘুরছে, সেইভাবে তাদের ওই অবস্থানে স্থির থাকতে, ওই অবস্থানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে, কি ওই সীমার মধ্যে থেকে সূর্যের চারিদিকে ঘুরতে একটা বল লাগছে, একটা বল কাজ করতেছে। হ্যাঁ, গ্রহের গতি সংক্রান্ত ক্যাপলারের সূত্রাবলী থেকে অনুপ্রাণিত হয়ে নিউটন এর মধ্যকাল বল সম্পর্কে চিন্তাভাবনা করেন। একটা কথা আছে যে তোমরা আগে শুনেছো যে একদিন বাগানে বসে চিন্তা করার সময় নিউটন একটা আপেল পড়তে দেখেন। এখন তো মনে প্রশ্ন জাগতে পারে, আপেলটি কেন পড়লো? নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। চিন্তা ভাবনা করে একটা ডিসিশনে পৌঁছালো যে পৃথিবীর সব বস্তুকে তার নিজের দিকে কি করে টানে। শুধু পৃথিবী নয়, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরার কারণ বোঝার জন্য নিউটন পরস্পর যোগসূত্রহীন দুটি বস্তুর মধ্যে একটা আকর্ষণ বলের কল্পনা করে, একটা বলের কল্পনা করেন, সেটা হচ্ছে কি আকর্ষণ বল। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন ধরো তোমরা ক্লাসে বসেছ, একজন অপরের দিকে আকর্ষণ বল কাজ করছে এবং এই আকর্ষণ বলে তোমাদের মধ্যে কি ফ্রেন্ডশিপ হয়েছে, ঠিক আছে? এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর ও এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি, অভিমুখ, মধ্যকার প্রকৃতির উপর নির্ভর করে না। শুধু কিসের উপর নির্ভর করে? ভর এবং মধ্যকার দূরত্বের উপর। এটা কিসের আকৃতি হলো, এটা কিসের প্রকৃতি হলো, অভিমুখ ও মাধ্যমের প্রকৃতির উপর কি করে নির্ভর করছে না। বিশ্বে যে কোনো দুটি বস্তুকণার মধ্যকার এই আকর্ষণ বলে কি বলে হয়? মহাকর্ষ বলে। এই আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ বলে। সংজ্ঞাটা কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলে কি বলে? কি মহাকর্ষ বলে। শিক্ষার্থীরা আজকে এতটুকু। আশা করি পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।